আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের 2 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রসেসের থিওরি শুরু করব, তারপর আমরা অঙ্ক করব। তো প্রথমে আমরা কি কি প্রসেস আছে ওইটা দেখি। থার্মোডাইনামিক্সে আমার অনেক প্রসেসই আছে, কিন্তু আমাদের যে প্রসেসগুলো মেইন গুরুত্বপূর্ণ, যে প্রসেসের অঙ্কগুলো করব, ওই প্রসেসগুলো শুধু আমি আলোচনা করব এখন। তো আমি লিখতেছি, দেখো। 1 নম্বরে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এটার আরেকটা বাংলা নাম হয়েছে স্থির আয়তন প্রক্রিয়া। স্থির আয়তন প্রক্রিয়া। স্থির আয়তন প্রক্রিয়া। আরেকটা নাম আছে এটার নাম হয়েছে আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক। CHORIC। আইসোকোরিক প্রসেস। এইটা কখনো আসে না, কখনো বলে না আইসোকোরিক প্রসেস, এরকম অঙ্ক উল্লেখ থাকে না। শুধু তুমি এই দুইটা মনে রাখো, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস অথবা স্থির আয়তন প্রক্রিয়া। আইসোকোরিকটা মনে না রাখলেও হবে, সমস্যা নাই। তুমি যদি আইসোকোরিক মনে না রাখতে চাও, আমি কাইটা দিই, হ্যাঁ, অতিরিক্ত কোনো কিছু দরকার নাই আমি মনে করি। তো আইসোকোরিকটা বাদ দিলাম, এটা মনে রাখার কোনো দরকার নাই। শুধুমাত্র এই দুইটা মনে রাখতে পারবো না, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস অথবা স্থির আয়তন প্রক্রিয়া। বাংলাতে 2 নম্বরে আসো তোমার কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। এটার আছে স্থির চাপ প্রক্রিয়া। স্থির চাপ প্রক্রিয়া বাংলা নাম, স্থির চাপ প্রক্রিয়া। এটার একটা নাম আছে আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস। এইটাও আমাদের দরকার নেই আসলে, কঠিন কোনো জিনিস আমাদের এগুলা যেগুলো লাগে না, ভাষাগুলো যেগুলো আসবে না, এইটাও আমাদের দরকার নেই, এটা মনে রাখার দরকার নেই। শুধু মনে রাখো কি, এই দুইটা জিনিস, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস অথবা স্থির চাপ প্রক্রিয়া। ওকে, আচ্ছা, এরপর আসো তোমার 3 নম্বরে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রক্রিয়া। কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। এটার নাম হচ্ছে স্থির তাপ প্রক্রিয়া। স্থির তাপমাত্রা প্রক্রিয়া। স্থির তাপমাত্রা প্রক্রিয়া। স্থির তাপমাত্রা প্রক্রিয়া, এর একটা ইংরেজি নাম আছে, এটা নাম হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস। আরেকটা নাম আর কি, এটা আইসোথার্মাল প্রসেস। এইটা কিন্তু তোমার মনে রাখতে হবে, আইসোথার্মাল প্রসেস। এই দুটো আমি বাদ দিয়ে দিছি, কিন্তু এইটা মনে রাখতে হবে, কারণ অঙ্কের ভিতরে আইসোথার্মাল শব্দটা আসে, যে আইসোথার্মাল প্রসেস। ওকে, তার মানে আইসোকোরিক মনে রাখার দরকার নেই, আইসোবারিক মনে রাখার দরকার নেই, কিন্তু আইসোথার্মাল কিন্তু মনে রাখতে হবে, যে এটা কিন্তু প্রসেসের মানে অঙ্কের ভিতরে এই শব্দটা থাকবে, আইসোথার্মাল প্রসেস লেখা থাকবে এরকম, ঠিক আছে। তারপরে আসো 4 নম্বরে। 4 নম্বরে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক অ্যাডিয়াবেটিক প্রসেস। এটার বাংলা নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা বাংলা নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এইটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস। আইসেন্ট্রপিক
প্রসেস। এই আইসেন্ট্রপিক মনে রাখতে হবে, অঙ্কের ভিতরে আইসেন্ট্রপিক শব্দটা থাকে, আইসেন্ট্রপিক শব্দটা থাকে। এই 5 নম্বরে আসো তোমার পলিট্রপিক প্রসেস। পলি মানে বহু, পলিট্রপিক প্রসেস, পলিট্রপিক প্রসেস। এটার একটা বাংলা নাম আছে, বাংলা নামটা আমি জানি না আর কি, ভুলে গেছি হয়তো। পলিট্রপিক প্রসেস, যাকে এটা গুরুত্বপূর্ণ না, এই পলিট্রপিক প্রসেসটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? তাহলে আমাদের আসলে কোনো প্রসেসই গুরুত্বপূর্ণ না, কোনো প্রসেস থেকে কোনো অঙ্ক আসবে না, কিন্তু প্রসেসটা আমাদের করতে হবে সাইকেল করার জন্য, সাইকেলের অঙ্ক করার জন্য আমাদের প্রসেসটা করতে হবে। তাহলে আমি বলতে পারি যে এইটা আমি একেবারেই না করলেও হবে, এই পলিট্রপিক প্রসেস যদি তুমি না করতে চাও হবে, ঠিক আছে? কিন্তু পলিট্রপিক প্রসেস আর অ্যাডিবেটিক প্রসেসের মিল আছে, যার কারণে অ্যাডিবেটিক করলে পলিট্রপিক অটোমেটিক হয়ে যায়। তো আমার মনে হয় এটা করার দরকার নেই, আমি যদি অ্যাডমিশনে থাকতাম এটা করতাম না, এই অঙ্কগুলোও করতাম না, আমি শুধু অ্যাডিবেটিক প্রসেসের অঙ্ক করতাম, পলিট্রপিকটা আমি একেবারে বাদ দিতাম। তো তুমি ইচ্ছা করলে বাদ দিতে পারো, এটা আমি বাদ দিতাম আর কি, আমি করতাম না, অনর্থক কেন আমি লোড নেব। তাহলে আমাদের সাইকেলের অঙ্ক করার জন্য, পরবর্তী চ্যাপ্টার অঙ্ক করার জন্য এই কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট টেম্পারেচার এবং অ্যাডিবেটিক প্রসেসটাই দরকার, মানে এই প্রসেসগুলো আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো প্রথমে শুরু করি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস দিয়ে শুরু করি। কনস্ট্যান্ট ভলিউম বা স্থির আয়তন প্রক্রিয়া, তাই না? কনস্ট্যান্ট ভলিউম বা স্থির আয়তন প্রক্রিয়া। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে এরকম পিস্টন সিলিন্ডার নিয়েছিলাম না, দেখো তো মনে আছে নাকি? প্রথম ক্লাসে আমরা এরকম পিস্টন সিলিন্ডার নিয়েছিলাম। একটা পিস্টন সিলিন্ডার নাও, প্রথম ক্লাসে যেরকম নিয়েছিল তুমি, একটা পিস্টন সিলিন্ডার নিলাম, ঠিক আছে? এই পিস্টন সিলিন্ডারের ভিতরে কিছু গ্যাস আছে, হ্যাঁ, গ্যাসের মানে আছে আর কি, যে মনে করো প্রাথমিক স্টেজে এটার কিছু থাকে, মানে কি বলে, এটার কিছু ধর্ম থাকবে, যে এই ভিতরের যে গ্যাস আছে তার প্রেশার থাকবে, তার কিকের থাকবে, টেম্পারেচার থাকবে, তাই না? আমি ধরলাম এটা হচ্ছে 1 নম্বর স্টেট, আমি বললাম স্টেট, এটা অবস্থা বলতে বোঝাতে পারি, এটা আমি বললাম স্টেট, এটা অঙ্কে এরকমই থাকে, স্টেট 1, ঠিক আছে? মানে থিওরি বোঝানোর ক্ষেত্রে এটা স্টেটতেই বলে আর কি, বইগুলোতে দেখবা আছে, এটা হচ্ছে স্টেট 1, অথবা স্টেট না বললে আমি বললাম 1 নম্বর পজিশনে আছে এটা, ঠিক আছে? এটা কত 1 নম্বর পজিশনে আছে। এখন এই অবস্থায় যদি আমি এখানে হিট দিলে ভিতরের যে জিনিসপত্রগুলো সেগুলো চেঞ্জ হবে, তার মানে স্টেট 2-তে যাবে, ভিতরের যে জিনিসপত্রগুলো এগুলো কিসে যাবে, এই স্টেট 2-তে যাবে, তার মানে এটার আগের মতো থাকবে না। যদি আমি হিট দিই নিচ থেকে যদি হিট দিই, ভিতরে টেম্পারেচার বাড়বে, হয়তো প্রেশারও বাড়বে, এনার্জি বাড়বে, তাই না? ভলিউম বাড়বে, অনেক কিছুই হবে না, তার মানে আগের মতো আর থাকবে না। তাহলে এখান থেকে আমি এটার কোথায় নিব, স্টেট 2-তে নিব, আমি এখান থেকে এটারে স্টেট 2-তে নিব। কিভাবে নেব, এটাই হয়েছে আমাদের আজকের আলোচনার বিষয়, সব ক্ষেত্রে আমরা এটাই করব, আমরা এখান থেকে এটা স্টেট 2-তে নিব, ঠিক আছে? এখান থেকে আমরা এখানে যাবে, তাহলে এখানে তার একটু প্রেশার থাকবে, এই টেম্পারেচার থাকবে, ভলিউম থাকবে, তাই না? এখানে যেতে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে স্টেট 2, এই যে এটা হচ্ছে স্টেট 2, বুঝতে পারছি? মানে এখান থেকে যে এখানে যাবে। তাহলে আমাদের আজকের আলোচনা কোন বিষয়, যে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, তার মানে ভলিউম কনস্ট্যান্ট থাকবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু সি লিখে দিলাম, এটা যাবে এখান থেকে এখানে যে যাবে, ভি ইজ ইকুয়াল টু সিতে, ভলিউম কনস্ট্যান্ট, মানে আমি সংক্ষেপে সাংকেতিকভাবে বোঝাইতেছি। তাহলে এখান থেকে যে এখানে যাবে, স্টেট 1 থেকে যে স্টেট 2-তে যাবে, তাহলে কি কনস্ট্যান্ট থাকবে, ভলিউম কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, আমরা গত ক্লাসে যে সিলিন্ডার পিস্টন রাখছিলাম, আমরা নিচে হিট দিছিলাম, এই পিস্টনটা কিন্তু ইজিলি মুভ করতে পারছে, তাপ নিচে তাপ দিছি, তাপ দেওয়ার ফলে এটা উপর দিকে এরকম মুভ করতে পারছে, তাই না? উপর দিকে মুভ করে, আবার তাপ বের করে নিলে এটা নিচের দিকে মুভ করবে। কিন্তু আমরা যদি এই পিস্টন সিলিন্ডার এখানে লক করে দেই, মানে এই যে জায়গাটাতে, এটা ভিতরে যে আমাকে লক করে দেই, যেখানে লক করে দিলাম,
এখানে এটা লক করে দিলাম। এখন যদি আমি নিচে হিট দিই, এটারে নিচে যদি হিট দিই এরকম, এখন কিন্তু যতই হিট দেই এটার ভলিউম কিন্তু বাড়বে না, যতই হিট দেই এটার ভলিউম কিন্তু বাড়বে না। তার মানে যতই হিট দেই এখানে ভলিউম বাড়বে, পিস্টন উপর দিকে মুভ করতে পারবে না। তার মানে এখানে স্টেট 1-এ যে ভলিউম, স্টেট 2-তে ওই একই ভলিউম, এই ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে। আমি যতই হিট দিই এখানে, হিট দিয়ে যদি আমি পরিবর্তন করি ভিতরের জিনিসপত্র, প্রপার্টিসগুলো যদি, ধর্মগুলো যদি পরিবর্তন করি এখানে যাবে, কিন্তু ভলিউমটা কিন্তু চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি ভলিউমটা? ভলিউমটা চেঞ্জ হবে না। এই জন্য এটার নাম হয়েছে কনস্ট্যান্ট ভলিউম, ভলিউম কনস্ট্যান্ট, অথবা স্থির আয়তন প্রক্রিয়া, স্থির আয়তন প্রক্রিয়া। আচ্ছা, যদি আমি হিট দেই কি কি চেঞ্জ হবে? এখানে প্রথম অবস্থা এটা ছিল, প্রেশার ছিল P1, কিন্তু দ্বিতীয় অবস্থায় প্রেশার হয়ে যাবে কত? P2। প্রথমে যদি প্রেশার P1 থাকে, এই সেকেন্ড স্টেটে যখন যাবে তখন তার প্রেশার হবে P2, ঠিক আছে? আর এখানে যদি তার টেম্পারেচার থাকে T1, আর এখানে যে টেম্পারেচার হয়ে যাবে কত? T2। আর ভলিউমটা কি থাকবে? সেম থাকবে। এখানে আর ভলিউম, এখানকার ভলিউম সেম থাকবে। বুঝতে পারছি? মানে তিনটা, আরও অনেক প্রপার্টিসই আছে, কিন্তু এই তিনটা প্রপার্টিস হচ্ছে মেন: ভলিউম, প্রেশার এবং টেম্পারেচার। ভলিউম, প্রেশার এবং টেম্পারেচার। তাহলে এখানে ভলিউমটা চেঞ্জ হবে না, প্রেশার চেঞ্জ হবে। কারণ আমি যদি এখানে হিট দিই, হিট দিলে এটা উপর দিকে যাইতে পারতেছে না, খালি শুধু ভিতরে কী হবে? প্রেশার বাড়তে থাকবে না? তুমি কোনো আবদ্ধ কোনো ইসের মধ্যে হিট দিয়ে দেখো, ওটা ব্লাস্ট করবে, তাই না? এরকম করে দেখছো কখনো যে কোনো আবদ্ধ কোনো জিনিস হিটের মধ্যে ফেললে ওইটা কি হয়? ব্লাস্ট করে না? এরকম। তাহলে এখানে প্রেশার বাড়বে, শুধু প্রেশার বাড়বে। আর প্রেশার যদি বাড়ে, মনে রাখবা একটা জিনিস খেয়াল করে শোনো, প্রেশার যদি বাড়ে টেম্পারেচারও বাড়বে, প্রেশার বাড়লে টেম্পারেচারও বাড়বে, ঠিক আছে? প্রেশার বাড়লে টেম্পারেচার বাড়বে, আর প্রেশার যদি কমে টেম্পারেচার কমবে, ঠিক আছে? আচ্ছা, কইলামটা অঙ্কের ভিতরে এরকম জিনিসগুলো আসবে যে প্রেশার কমলো, টেম্পারেচার সম্প্রসারণ হইলো, তাহলে টেম্পারেচার কমবে। যেমন অ্যাডিবেটিক প্রসেসে এই জিনিসটা লাগবে, যে যদি সম্প্রসারণ হয় টেম্পারেচার কমবে, সংকোচন হইলে টেম্পারেচার বাড়বে। এটা অ্যাডিবেটিকের ক্ষেত্রে প্রযোজ্য, যে যদি সংকোচন হয়। সংকোচন মানে কি? আমি যদি এখান থেকে এখানে নিচের দিকে নামাই পিস্টনটাকে, তাহলে এটা সংকুচিত হবে, সংকুচিত হইলে টেম্পারেচার বাড়বে। আবার এখান থেকে যদি উপর দিকে উঠায় টেম্পারেচার কমবে। এটা কোন প্রসেসের ক্ষেত্রে? আমি যে প্রসেসগুলো লিখছি একটু আগে, ওই প্রসেসে অ্যাডিবেটিক প্রসেসের মধ্যে এই জিনিসটা হয়। যাকে এখানে আমি জানি না, ধরলাম এখানকার ভলিউম আর এখানকার ভলিউম সেম, এটা তো থিওরির মধ্যে, কিন্তু এখানকার প্রেশার ধরলাম P1, এখানকার প্রেশার ধরলাম P2। তাহলে এখন কি এখানে প্রেশার P1 এখন P2 হবে কি না, নাকি একই হবে, এটা পরের ব্যাপার। এখানকার টেম্পারেচার আমি কত দিচ্ছি? T1, এখানকার টেম্পারেচার কত? T2, ঠিক আছে? আচ্ছা, এইটা যদি এই জিনিসটা যদি আমি গ্রাফের মধ্যে দেখাই, গ্রাফের মধ্যে যদি দেখাই, মানে আমি যদি করি, তাহলে দেখতে ঠিক এইরকম হবে। আমি দেখাচ্ছি, দেখো। আমরা তো জ্যামিতি করছি, কোঅর্ডিনেট করছি না, এক্স ওয়াই স্থানাঙ্ক, এক্স স্থানাঙ্ক বের করছি না? তো এইদিকে ধরলাম আমি এক্স, এদিকে এক্স ধরলাম, তাই না? এক্স মানে আমি ভি ধরলাম, এক্স ওকে কী ধরলাম? এটার নাম দিলাম ভি। আর এইদিকে দিলাম তোমার প্রেশার। টেম্পারেচারের জন্য আরেকটা ডায়াগ্রাম আঁকা যায়, কিন্তু আমি আঁকতেছি না এখন, আঁকবো না আমি এখন। এটা শুধুমাত্র প্রেশার এবং ভলিউমের একটা গ্রাফ করতেছি, প্রেশার এবং ভলিউমের একটা গ্রাফ করতেছি, ঠিক আছে? এখানে কিন্তু টেম্পারেচার শো করবে না, এই গ্রাফে কিন্তু টেম্পারেচার শো করবে না। টেম্পারেচার শো করার জন্য আরেকটা গ্রাফ আঁকতে হয়, টিএস ওইটা বলা হয়। ওইটা আমি আঁকবো না এখন, এটা পরে, এত ডিটেলসে যাচ্ছি না। তাহলে প্রেশার এবং ভলিউম এখানে শো করবে। আচ্ছা, আমাদের এখানে দেখো তো ভলিউমটা কোন দিকে? এদিকে, তাই না? মানে ভলিউম যদি বাড়ে এদিকে যাবে, আর ভলিউম যদি না বাড়ে যাবে না। তাহলে আমাদের এই সিস্টেমে যদি আমি হিট দিই, হিট দিলে কি বাড়বে বলো দেখি? প্রেশার বাড়বে, এই যে প্রেশার বাড়বে, আর ভলিউমটা স্থির থাকবে। তাহলে গ্রাফটা দেখতে এরকম হবে। এই দেখো, আমি দেখছি, এই যে গ্রাফটা দেখতে এরকম হবে। এইটা হচ্ছে তোমার স্টেট 1, আর এইটা হচ্ছে স্টেট 2। এটা হচ্ছে 1, আর এটা কি? স্টেট 2। আর যাচ্ছে কোন দিকে? স্টেট 1 থেকে স্টেট 2 এর দিকে যাবে, স্টেট 1 থেকে স্টেট 2 এর দিকে যাবে। তাহলে এখানে দেখো ভলিউম কিন্তু বাড়ে নাই,
ভলিউম কতটুকু দেখো, একের ভলিউম হয়েছে এখান থেকে এতটুকু, এই যে দেখো এখান থেকে এতটুকু হয়েছে ভলিউম, দুইয়ের ভলিউম এখান থেকে এতটুকু, তাহলে ভলিউম কি চেঞ্জ হয়েছে? ভলিউম চেঞ্জ হয় নাই, কিন্তু প্রেশার চেঞ্জ হয়েছে। দেখো একের প্রেশার হয়েছে এখান থেকে এতটুকু, মানে প্রেশার মানে এই ভলিউমের রেখা থেকে দূরত্ব, আর ভলিউম মানে প্রেশারের রেখা থেকে দূরত্ব। ভলিউম কাকে বলা হয়? এই যে প্রেশারের যে এটা আছে এখান থেকে এটুকু দূরত্ব, এটা ভলিউম। আর প্রেশার মানে এই ভলিউমের যে রেখাটা আছে এখান থেকে দূরত্ব। তাহলে এখানে এখানে প্রেশার হয়েছে এতটুকু, আর এই দুই জনের প্রেশার হয়েছে এতটুকু, এই যে এতটুকু, তাহলে প্রেশার বাড়ছে না? এটা হচ্ছে পিবি ডায়াগ্রাম বললাম, পিবি ডায়াগ্রাম। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আবার উল্টাও হইতে পারে। কিরকম? আমি ধরো এখানে আমি প্রেশার দিব না, এই হিট দিব না, হিট বের করব। যদি হিট বের করি তাহলে কি হবে? হিট যদি বের করি এই অবস্থায়, আমি যদি হিট বের করি মানে তাপ নির্গত হইল, হিট যদি বের করি তাহলে কিন্তু এখানে প্রেশার কমবে, হিট বের করলে প্রেশার কমবে। তখন ডায়াগ্রামটা দেখতে এরকম হবে, এই যে পিবি ডায়াগ্রাম যেটা আছে ওইটা দেখতে ঠিক এরকম হবে। দেখো এদিকে হচ্ছে ভলিউম, আর এদিকে হচ্ছে তোমার প্রেশার, আর ডায়াগ্রামটা হবে এরকম। মানে প্রেশার কমবে, এই যে এখান থেকে অ্যারো চিহ্নটা হবে নিচের দিকে, প্রেশার কমবে। তার মানে একে ছিল যা একে থেকে দুয়ে কমবে, এই যে এক থেকে দুই, এক নম্বর স্টেট থেকে দুই নম্বর স্টেটে গেছে, কিন্তু প্রেশার কি হয়েছে? কমছে। তার মানে হিট বেড়ে গেলে প্রেশার কমবে, তাই না? বুঝতে পারছি। আচ্ছা, এই ডায়াগ্রামটা আমি করাচ্ছি অন্য কোনো উদ্দেশ্যে, একটা উদ্দেশ্যের কারণে। এই যে ডায়াগ্রামটা আমি প্র্যাকটিস করাচ্ছি, সাইকেলের মধ্যে এই ডায়াগ্রামগুলো তোমার লাগবে, যে কনস্ট্যান্ট ভলিউম কীরকম হয়, কনস্ট্যান্ট প্রেশার কীরকম হয়, ডায়াগ্রামগুলো লাগবে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম। দেখো P1 V1 বা T1 ইজ ইকাল টু P2 V2 বা T2, P2 V2 বা কত T2, P1 V1 ইজ ইকাল টু P2 V2। এখানে দেখো ভলিউমটা সেম, তাহলে আমরা ভলিউমটা বাদ দিতে পারি। এই যে ভলিউমটা বাদ দিয়ে দিলাম, ভলিউম সেম, কাটাকাটি চলে যাবে, তাই না? তাহলে এটা একটা সূত্র, এটা এই চ্যাপ্টারের এই কনস্ট্যান্ট ভলিউমের অঙ্ক করতে গেলে তোমার লাগবে। P1 বা T1 ইজ ইকুয়াল টু P2 বা T2। আচ্ছা, আরেকটা সূত্র লাগবে, এটা হচ্ছে এই একটা স্টেটের জন্য, শুধু এই স্টেটের জন্য একটা সূত্র লেখা যাবে। এটা হচ্ছে P1 V ইজ ইকুয়াল টু P1 V ইজ ইকুয়াল টু MR T1। এটা কিন্তু প্রসেসের সূত্র না, একটা স্টেটের সূত্র। মানে এই ফার্স্ট স্টেটে এই সূত্রটা লেখা যাবে, সেকেন্ড স্টেটে লেখা যাবে এরকম P2 V ইজ ইকুয়াল টু MR T2। এটা কিন্তু এই প্রসেসের সূত্র নয়, এটা যে কোনো একটা স্টেটে এই সূত্র লেখা যাবে। এই একটা স্টেটে, প্রথম স্টেটে এই জিনিসটা লেখা যাবে, P1 V ইজ ইকুয়াল টু MR T1 আর P2 V ইজ ইকুয়াল টু MR T2। মোটামুটি আমাদের দুইটা সূত্র হয়ে গেছে, তাই না? আমরা গত ক্লাসে একটা সূত্র শিখছিলাম এরকম, H ইজ ইকুয়াল টু ডেলি প্লাস কত W। এই সূত্রটার এখানে দেখো, আমি যদি এখানে হিট দেই, হিট দিলে কোনো ভলিউম চেঞ্জ হবে না, ভলিউম চেঞ্জ হবে, সুতরাং এখানে কোনো ডব্লিউ হবে না, এই ডব্লিউটা হবে জিরো, এইটা হবে তোমার জিরো। তাহলে আমাদের এই প্রসেসের জন্য সূত্র হয়েছে এইটা, আমাদের কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের জন্য সূত্র হয়েছে H ইজ ইকুয়াল টু ডেলি। মানে এই সে ডেলি একই জিনিস, কারণ ডব্লিউটা তো শূন্য। ডব্লিউ কেন শূন্য? কারণ ভলিউম কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা হচ্ছে সূত্র H ইজ ইকুয়াল টু ডেলি। আর ডেলি সমান সমান আমরা জানি, ডেলি সমান সমান জানি MCV T2 মাইনাস T1, MCV T2 মাইনাস T1। এই যে H ইজ ইকুয়াল টু ডেলি ইজ ইকুয়াল টু MCV T2 মাইনাস T1। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যে টেম্পারেচার কমলো না বাড়লো আমরা বুঝবো কীভাবে? যদি তাপ বের করে দেই তো টেম্পারেচার কমবে, তাপ যদি দেই টেম্পারেচার বাড়বে। তাহলে কোনটা বড় কোনটা ছোট আমি জানি না, T1 বড় না T2 বড় আমি জানি না। সবসময় এখানে মান দেখবা, অঙ্কের ভিতরে T1 T2-র মান দেখবা, যেটা বড় ওইটা আগে লিখবা। যদি T1 বড় হয় তাহলে আমরা লিখতাম T1 মাইনাস T2। তাহলে সূত্রটা সবসময় কিন্তু এটা ফিক্সড না যে T2 মাইনাস T1-ই হবে, T1 মাইনাস T2 হইতে পারে। ঠিক আছে? তাহলে ডব্লিউ সূত্র কি হবে? ডব্লিউ সূত্র হবে এইটাই,
এই যে এইচ, না সরি ডব্লিউ না, এইচ এর সূত্র কি হবে, এইচ ইজ ইকুয়াল টু ডেল ই, ডেল ই সূত্র এইটা, তাহলে এইচ এর সূত্র ওইটা। তাহলে আমাদের কনস্ট্যান্ট ভলিউম শেষ হয়ে গেল। এখন আসলে কনস্ট্যান্ট প্রেসারের জন্য আমরা সূত্র লিখব। কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, আমরা গত ক্লাসে এরকম একটা পিস্টন সিলিন্ডার রাখছিলাম। এখানে একটা পিস্টন আছে, মনে আছে? দেখো 10টার সময় আমরা পিস্টন তাপ দেওয়া শুরু করছিলাম, মনে আছে? এখানে হিট দেওয়া শুরু করছিলাম 10টার সময়, কিন্তু একটু আগে যেটা করছিলাম এখানে লক করে দিয়েছিলাম, তাই না পিস্টনটা? কিন্তু এখন লক করলাম না, আমি হিট দিলে এই পিস্টনটা মুভ করবে উপরের দিকে, হিট দিলে পিস্টনটা মুভ করবে, মানে হিট দিলে এখানে প্রেসার বাড়বে, প্রেসার বাড়ার চেষ্টা করবে, প্রেসার যখন বাইরে যাবে তখন এইটা উপর দিকে চলে আবার এখানে নর্মাল হয়ে যাবে। বুঝো না এই ব্যাপারটা? আমি যদি এখানে হিট দেই, এখানে যদি লক করা থাকে, এই যে দুই পাশে যদি লক করা থাকে, ভিতরে প্রেসার বাড়তে থাকবে, কিন্তু এখন কিন্তু প্রেসার বাড়তে থাকবে না, এখন প্রেসার বাড়তে পারবে না, কারণ আমি হিট দিলে যত হিট দিব এটা উপর দিকে চলে যাবে, আবার হিট দিব আবার উপর দিকে চলে যাবে, আবার হিট দিব এটা আবার উপর দিকে চলে যাবে, তখন প্রেসারটা এখানে বাড়বে না, প্রেসারটা এখানে বাড়বে না। তাহলে এইটার ধরলাম আমি স্টেজ 1, স্টেট 1, এটা হচ্ছে স্টেট 1। এখান থেকে এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এখানে যাবে, এখানে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে এই পিস্টনটার কিন্তু আগের মতো থাকবে না, পিস্টনটা একটু উপরে চলে যাবে, কারণ পিস্টনটা আমি ফ্রিলি মুভ করার জন্য দিছি, তাই না? পিস্টনটা আমি ফ্রিলি মুভ করার জন্য দিছি। তাহলে এখান থেকে এখানে যে যাবে এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে, মানে প্রেসারটা বাড়তে দিব না, প্রেসারটা আমি বাড়তে দিব না, কনস্ট্যান্ট প্রেসার। মানে আমাদের উদ্দেশ্য কি, যাতে প্রেসার না বাড়ে, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রেসার যাতে না বাড়ে। তাহলে এখান থেকে যে এখানে যাবে কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে, এখান থেকে যেখানে যাবে এটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে যাবে, মানে আমি হিট দেব, হিট দেওয়ার পরে স্টেজ 1 থেকে স্টেজ 2-তে যাবে, প্রেসার বাড়ানো যাবে না, স্টেজ 2 এখানে যাবো, প্রেসার বাড়ানো যাবে না। তাহলে বলো দেখি এখানকার যে ভলিউম আছে, এটা ভলিউম যদি V1 হয়, এখানকার ভলিউম কত হবে, V2? বলো তো ভলিউম কোনটা বেশি? এটা বেশি। আচ্ছা, এখানকার প্রেসার যদি P থাকে, এখানকার প্রেসার P থাকবে। কেন প্রেসার বাড়বে না? কারণ আমি এখানে লক করে দিই নাই, এই যদি আমি প্রয়োগ করি এখানে হিট যদি দেই, তাহলে এটা প্রেসার বাড়তে থাকলে, প্রেসার বাড়ার চেষ্টা করলে এটা উপর দিকে চলে যাবে, আবার প্রেসার বাড়ার চেষ্টা করলে উপর দিকে চলে যাবে, প্রেসার আগের মধ্যে থাকবে, কনস্ট্যান্ট প্রেসার। ঠিক আছে? আচ্ছা, এখানকার টেম্পারেচার আর এখানকার টেম্পারেচার সেম নাকি আমি জানি না, তবে সেম হবে না, কারণ এখান তো আমি হিট দিতেছি, হিট দিলে ভিতরে টেম্পারেচার তো কিছুটা বাড়বে না? তাহলে জিনিসটা হচ্ছে এরকম। প্রথম স্টেটে কি কি প্রপার্টিস আছে, V1 আছে, পি আর T1 আছে, V1 P T1, তাই না? তাহলে এখানে আমি যে সূত্র লিখি, মেন সূত্রটা হচ্ছে P1 V1 বা T1 ইজ ইকাল টু P2 V2 বা T2। বলো তো দেখি এখানে প্রেসার কনস্ট্যান্ট, এই পি আর পি, আমি যদি এখানে পি পি কেটে দিই, এই পি আর এই পি সমান সমান, তাহলে সূত্রটা আসবে আসলে এই রকমের, V1 ভাগ T1, V1 ভাগ T1 ইজ ইকাল টু V2 ভাগ T2। ঠিক আছে? আর আমরা ওই আগের মতোই এই স্টেটের জন্য একটা সূত্র লিখতে পারবো, এটা হচ্ছে পি V1 ইজ ইকাল টু এম আর T1। এটা কিন্তু প্রসেসের না, এটা যে কোনো একটা স্টেটে এই সূত্রটা লেখা যাবে। আবার এই স্টেটের জন্য এই সূত্র লেখা যাবে PV2 ইজ ইকাল টু এম আর T2। এটা কিন্তু প্রসেসের সূত্র না, আমরা একটু আগে যে কনস্ট্যান্ট ভলিউম শিখলাম ওখানেও কিন্তু এই সূত্র প্রয়োগ করেছি, যে কোনো স্টেটে এই সূত্র লেখা যাবে। বুঝতে পারছি? আচ্ছা, আর একটা সূত্র ছিল আমাদের এইরকম যে H ইজ ইকাল টু ডেল ই প্লাস ডব্লিউ, এটা ছিল না? এখানে আমরা এইচটা দিব, এখানে এইচ দিলে কিছু সময় কিন্তু ডেলি হবে, আসলে কনস্ট্যান্ট প্রসেস আমি লিখছি, কনস্ট্যান্ট প্রেসার লিখছি, প্রেসারটা কনস্ট্যান্ট, কিন্তু কিছুক্ষণ সময় কিন্তু এটা কনস্ট্যান্ট ভলিউমে থাকবে।
বেশিরভাগ সময় কোন প্রসেসে থাকবে? এটা কনস্ট্যান্ট প্রেসারে। এই জন্য নামটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কিন্তু কনস্ট্যান্ট প্রেসার প্রসেস আসলে কিছু সময় কিন্তু কনস্ট্যান্ট ভলিউম। আমরা গত ক্লাসে যদি বুঝে থাকো তাহলে বুঝবো আর কি। এই 10টা থেকে 10টা 1 পর্যন্ত এটা কনস্ট্যান্ট ভলিউমে থাকবে, তারপরে যদি হিট দেয় এটা কনস্ট্যান্ট প্রেসার হবে। বুঝাইতে পারছি? তার মানে কনস্ট্যান্ট প্রেসারটা আসলে ঠিক কনস্ট্যান্ট প্রেসার না, কিছুটা ভেজাল আছে। ভেজালটা কি? কিছু সময় এটা কনস্ট্যান্ট ভলিউমে থাকবে, কিন্তু আমি বলছি কিন্তু এটা প্রেসার চেঞ্জ হবে, কিন্তু কিছু সময় কিন্তু প্রেসার চেঞ্জ প্রেসার হবে, তাই না? তাহলে ওইটা যদি আমি কনসিডার করি তাহলে সূত্রটারে এইটাই নিতে পারি আমরা, এইচ ইজ ইকাল টু ডেল ই প্লাস ডব্লিউ। মানে এখানে এইচ হবে, ডেল ইউ হবে কিছু সময়, আবার ডব্লিউ হবে। ভলিউম চেঞ্জ হয়েছে না, তাহলে ডব্লিউ হবে। তাহলে এইচ সমান সমান আমরা জানি, গত ক্লাসে আমরা লিখছিলাম এটা, এইচ সমান সমান হবে এম সিপি টি টু মাইনাস টি ওয়ান। সিপি দিলাম কেন? কারণ এটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কারণ এইচটা যে আমি দিছি, আমার নিয়ত ছিল এটা প্রেসার কনস্ট্যান্ট থাকবে, এই জন্য সিপি। এটা নেগলেক্ট করে এটা লেখা যায় ডেলি সমান সমান লেখা যায় এম সিবি। মানে ডেলিটা কখন হয়েছে? যখন এটা কনস্ট্যান্ট ভলিউমে ছিল, এই জন্য আমরা সিবি লিখলাম। আর ডব্লিউ সমান সমান লিখতে পারি আমরা, ডব্লিউ সমান সমান আমরা লিখবো পি। এই যে পি তো একটাই, তাই না? পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। ডব্লিউ সমান সমান আমরা লিখতে পারি পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। আচ্ছা, ডব্লিউ একটু চেঞ্জ করা যাবে এটারে, এই যে পি ভি টু লেখা যাবে মাইনাস পি ভি ওয়ান লেখা যাবে। আচ্ছা, পি ভি টু সমান কি লেখা যাবে? দেখো, এই যে পি ভি টু সমান এম আর টি টু, এই দেখো এম আর টি টু। আর মাইনাস পি ভি ওয়ান সমান কি লেখা যাবে? এম আর টি ওয়ান লেখা যায় না? এম আর টি ওয়ান। তাহলে আমি যদি এম আর কমন নেই, তাহলে এম আর যদি কমন নেই তাহলে এটা হবে টি টু মাইনাস টি ওয়ান। এইটাও আরেকটা সূত্র, ডব্লিউ সূত্র। ডব্লিউ সূত্র এইটাও হইতে পারে, এই দেখো আমি যেখানে দেখতেছি এই যে ডব্লিউ সূত্র এইটাও হইতে পারে, অথবা ডব্লিউ ইজিক্যাল টু এইটাও লিখতে পারি আমরা। যখন যেটা আমাদের সুবিধা হবে তখন আমরা ওইটা লিখব। তো ডব্লিউ সূত্র হলো কটা? দুইটা, ডব্লিউ ইজিক্যাল টু পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, অথবা ডব্লিউ ইজিক্যাল টু এম আর টি টু মাইনাস টি ওয়ান। ওকে, তাহলে এটা হলো কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। আচ্ছা, কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের আমরা এইটা লিখি নাই, ওই যে ডায়াগ্রামটা আঁকি নাই। ডায়াগ্রামটা দেখতে এরকম হবে, দেখো কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে আমরা পিবি ডায়াগ্রামটা হবে এরকম দেখতে। এই দেখো, এদিকে আছে ভলিউম, ভলিউম, আর এদিকে হচ্ছে তোমার কি? প্রেসার। একদিকে ভলিউম আর একদিকে কি? প্রেসার। এদিকে প্রেসার, এদিকে ভলিউম। তাহলে এখন আমাদের কি কনস্ট্যান্ট? প্রেসার কনস্ট্যান্ট না? প্রেসার কনস্ট্যান্ট হলে প্রেসার বাড়বে না, ভলিউম বাড়বে, তাই না? ভলিউম বাড়বে, তার মানে ভলিউমের দিকে যাবে এরকম। আমি যদি রেখাটা আঁকি তাহলে এরকম হবে, দেখো এরকম। এটা হচ্ছে 1 নম্বর স্টেট। 1 নম্বর স্টেট থেকে কোথায় যাবে? 2 নম্বর স্টেটে যাবে। শুধু ভলিউম বাড়বে, প্রেসার বাড়বে না। দেখো 1 নম্বর স্টেটে, যে এখানে 1 নম্বর স্টেটে প্রেসার যতটুকু, 2 নম্বর স্টেটে প্রেসার ঠিক ততটুকুই আছে। এই যে এখান থেকে এটুকু হচ্ছে প্রেসার, এই যে এটুকু দূরত্ব প্রেসার, এখান থেকে এটুকু দূরত্ব কি? প্রেসার। কোনো প্রেসার বাড়ে না, কিন্তু ভলিউম বাড়ছে। 1 নম্বর ভলিউম হয়েছে এখান থেকে এতটুকু, আর 2 নম্বর ভলিউম হয়েছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে ভলিউম বাড়ছে। বুঝতে পারছি? তাহলে এটা গেল কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। এখন আমরা পড়বো কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসটা এই পিস্টন সিলিন্ডার দ্বারা দেখা সম্ভব না। কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসটা পিস্টন সিলিন্ডার দ্বারা আঁকানো সম্ভব না, ঠিক আছে? মানে ওইভাবে বোঝানো সম্ভব না। শুধু মনে রাখো যে আমরা মেইন সূত্রটা ছিল এইচ ইজিক্যাল টু ডেল ই প্লাস ডব্লিউ। কনস্ট্যান্ট টেম্পারেচার হলে, কনস্ট্যান্ট টেম্পারেচার যদি হয় তাহলে এই জিনিসটা হবে জিরো, এই যেটা হবে জিরো। তাহলে আমাদের সূত্রটা কি হবে? সূত্রটা হবে এরকম, এইচ ইজিক্যাল টু, সূত্রটা হবে এইচ ইজিক্যাল টু ডব্লিউ। এইচ ইজিক্যাল টু ডব্লিউ, এটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রক্রিয়ায়। এইচ ইজিক্যাল টু ডব্লিউ, ঠিক আছে? আর এইচ আর ডব্লিউ তো সমান সমান, এটার জন্য একটা সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে 2.3 P1 V1, 2.3 P1 V1 log V2 ভাগ V1, V2 ভাগ V1। এই সূত্রটা তোমার মুখস্থ রাখতে হবে। এইচ আর ডব্লিউ একই সূত্র,
এইচ ইজ ইকুয়াল টু ডব্লিউ, আর ডব্লিউ সমান 2.3 P1 V1 লগ V2। আমরা সূত্র প্রমাণ করবো, এখানে করবো না, কারণ প্রমাণ করে সময় নষ্ট হবে। সূত্রটা মুখস্থ করে ফেলবা, 2.3 P1 V1 লগ V2 ভাগ V1। ওকে, আচ্ছা আমাদের এই আরেকটা সূত্র কিন্তু আছে, এটা আমি লিখি নাই। এটা হয়েছে P1 V1 ভাগ T1 ইজ ইকুয়াল টু P2 V2 ভাগ T2। যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে T1 ইজ ইকুয়াল টু T2, তাই না? T1 ইজ ইকুয়াল টু যদি T2 হয়, তাহলে এটা কাটাকাটি যাবে। সুতরাং এটা কাটাকাটি গেলে সূত্রটা থাকবে এরকম, দেখো P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এটা হচ্ছে সূত্র আমাদের, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। বুঝতে পারছি? আচ্ছা এখানে এক কাজ করে দেখি, এই V2 ভাগ V1 কত আসে দেখো তো। এই যে এখান থেকে একটা জিনিস তৈরি করো দেখি, V2 ভাগ V1 ইজ ইকুয়াল টু, দেখো কত আসে। এই V2 ভাগ V1 এটা হবে P1 ভাগ P2, P1 ভাগ P2। এটা আমরা একটা দাঁড় করাইলাম, একটা জিনিস আমরা বানাইলাম আর কি। এখান থেকে মেন সূত্র তো এইটাই, এটা মুখস্থ রাখবো তোমরা, এটা না, এইটা মুখস্থ রাখবা। P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এটা মুখস্থ রাখবা। কিন্তু এটা আমরা এখান থেকে বানাইতে পারি না, V2 ভাগ V1 ইজ ইকুয়াল টু P1 ভাগ P2। দেখো এই V2 ভাগ V1 এর বদলে P1 ভাগ P2 লেখা যায়, তাহলে এই সূত্রটা কি হয়, V2 ভাগ V1 এর বদলে আমরা P1 ভাগ P2 লিখতে পারি। তাহলে আরেকটা সূত্র হইতে পারে এখানে, 2.3 P1 V1 লগ P1 ভাগ P2। তাহলে তুমি যে কোনো সূত্রই তোমার হইতে পারে, এটা হইতে পারে, এটাও হইতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সূত্র হলো দুইটা। ইচ্ছা করলে তুমি সূত্র আরেকটা বানাইতে পারো, এই যে P1 V1 এর বদলে আমরা এটাই লিখতে পারি। দেখো 2.3 এই P1 V1 এর বদলে লিখতে পারি M আর T1, M আর T1 লেখা যায় না, লগ V2 ভাগ V1 অথবা P1 ভাগ P2, V2 ভাগ V1 অথবা P1 ভাগ P2, যে কোনো এটা লেখা যায়। এই যে M আর T1 লেখা, P1 V1 এর বদলে M আর T1 লেখা যায় না। এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের পিবি ডায়াগ্রামটা দেখতে এরকম হবে, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের পিবি ডায়াগ্রামটা। এটা হচ্ছে এইদিকে ভলিউম, আর এইদিকে হচ্ছে তোমার প্রেসার। আর পিবি ডায়াগ্রামটা দেখতে এরকম হবে, এই যে এরকম এরকম। এটা হচ্ছে 1 নম্বর স্টেট ধরলাম, আর এটা হচ্ছে 2 নম্বর স্টেট। আর এইদিকে যাবে কার্ভটা, এই যে এখান থেকে 1 থেকে 2 এর দিকে যাবে। এইখানে টেম্পারেচার তো নাই, এখানে আছে প্রেসার এবং ভলিউম। সুতরাং কনস্ট্যান্ট টেম্পারেচারটা এখানে বোঝা যাবে না, কিন্তু তুমি এই বাঁকা হবে রেখাটা, এরকম মনে রাখো, এরকম বাঁকা হবে। বাঁকাটা এইদিকে হবে, কিন্তু অ্যারোসিনাটা উপরের দিকে হইতে পারে, 1 থেকে 2 এইদিকে যেতে পারে, আবার এখান থেকে এইদিকে আসতে পারে, কিন্তু এরকম বাঁকা হবে। এটা গেল কনস্ট্যান্ট টেম্পারেচার প্রক্রিয়া। এখন আসো অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া। অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া, আমরা একটা পিস্টন সিলিন্ডার রাখছিলাম না, মনে আছে? এই পিস্টন সিলিন্ডার রাখি আবার একটা। আমি স্যার বোঝানোর জন্য, এখন এই পিস্টন সিলিন্ডারে আমরা কিন্তু তাপ দিছি, নিচ থেকে তাপ দিছি। এখন আমরা তাপ দিব না, এখন আমরা তাপ দিব না, এবং তাপ কি বের হইতেও দিব না। এখানে আমরা তাপ দিবও না বা তাপ বের হইতেও দিব না, মানে এটা আবদ্ধ করে দিব। মানে এটার চতুর্পাশে এরকম ঘেরাও দিয়ে রাখবো, যাতে এখান থেকে কোনো তাপ বের হইতে না পারে, তাপ ঢুকতেও না পারে। তাপ যাতে বের হইতেও না পারে, আবার ঢুকতেও যাতে না পারে। মানে এটা করলাম রুদ্ধ তাপ করে দিলাম। রুদ্ধদ্বার বৈঠক শোনো নাই? এই যে সরকারি কর্মকর্তারা, প্রধানমন্ত্রী রুদ্ধদ্বার বৈঠক করে। মানে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে এমন একটা বৈঠক, মানে 2 দেশের প্রধানমন্ত্রী ধরো একসাথে হয়েছে, তার একটা রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। পত্রিকায় তো খবর আসে না এরকম? রুদ্ধদ্বার বৈঠক মানে হচ্ছে ওই বৈঠক চলাকালীন সময়ে কোনো খবর ভিতরে যাবে না, বা ভিতর থেকে কোনো খবর বাইরেও আসবে না। তাহলে রুদ্ধ তাপ মানে কি? কোনো তাপ বাইরেও আসবে না, মানে কোনো তাপ ভিতরে যাবে না, এইচ ভিতরে যাবে না, আবার কোনো তাপ বেরও হবে না, মানে কোনো এইচ ভিতরেও যাবে না, কোনো এইচ বাইরেও আসবে না। বুঝতে পারছি? এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। রুদ্ধতাপ প্রক্রিয়া, কারণ এখানে হিটটা জিরো, মানে হিট বেরোবে না, হিট বেরোবে না, হিট ঢুকবেও না, হিট বেরোবে না, হিট ঢুকবেও না। তাহলে আমাদের ইটা আসবে এরকম, যে আমাদের মেইন সূত্রটা ছিল এরকম, এইচ ইজ ইকাল টু ডেল ই প্লাস কত ডব্লিউ। এখানে এই এইচটা হবে জিরো, এইচটা হবে কি জিরো, কারণ কোনো হিট ঢুকবেও না,
এই বেরোবেও না। তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে এরকম, সূত্রটা দাঁড়াবে ডেল ই ইজ ইকাল টু মাইনাস ডব্লিউ, অথবা এরকম আসতে পারে, অথবা ডব্লিউ ইজ ইকাল টু মাইনাস ডেল ই, ডব্লিউ ইজ ইকাল টু মাইনাস ডেল ই, ডব্লিউ ইজ ইকাল টু মাইনাস ডেল ই, মানে একটা প্লাস হলে একটা মাইনাস হবে। কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে এটা পরের ব্যাপার, অঙ্কের ক্ষেত্রে বোঝা যাবে। ডেল ইজ ইকাল টু মাইনাস ডব্লিউ, কারণ এটা যদি শূন্য হয়, মানে যেটা বোঝো না, এটা যদি শূন্য হয় তাহলে একটা এই পাশে চলে আসবে, তাহলে এটা যদি ডব্লিউ যদি এই পাশে চলে আসে তাহলে এই ডেল এটা মাইনাস হবে, তাই না? বুঝতে পারছি? তো ডেল ইজ ইকাল টু মাইনাস ডব্লিউ। এখন আসো আমাদের এটা ডিটেলস আমরা অঙ্কের ভিতরে ক্লিয়ার করব। তাহলে আমরা আপাতত একটা সূত্র পাইলাম, সূত্রটা হয়েছে এরকম, ডব্লিউ ইজ ইকাল টু মাইনাস ডেল ই, অথবা ডেল ইজ ইকাল টু মাইনাস ডব্লিউ। মূলত আমাদের ডেল ই নিয়ে কোনো আলোচনা এখানে হবে না, আমাদের আলোচনা হবে ডব্লিউ নিয়ে। অঙ্কের ভিতরে সবসময় দেখবো ডব্লিউ বের করতে বলে, অঙ্কের ভিতরে সবসময় কি করতে হয়, ডব্লিউ বের করতে বলে। তাহলে অঙ্কের ভিতরে যদি ডব্লিউ বের করতে বলে, ডেল ই বের করতে বলে না, এই ডব্লিউটা নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। ডব্লিউ কি হইতে পারে, ডব্লিউ নেগেটিভ হইতে পারে, নেগেটিভ হতে পারে, অথবা পজিটিভ হতে পারে, অথবা পজিটিভ হতে পারে, হতে পারে। ডব্লিউটা নেগেটিভ হইতে পারে এবং পজিটিভ হইতে পারে। আচ্ছা, যদি মনে করো কোনো অঙ্কে তাপ নির্গত হবে বলছে, তার মানে তাপ বের হয়ে যাবে, তখন কিন্তু তাপটা নেগেটিভ। তার মানে নেগেটিভ পজিটিভটা কিন্তু আমরা মেকানিক্সেও করছি, যে নেগেটিভ আসলে পজিটিভ কোনো না, এটা হচ্ছে ডিরেকশন, যে ঢুকতেছে না বের হইতেছে। ধরো কোনো সিস্টেমে তাপ ঢুকতেছে তাহলে পজিটিভ, আর ওখান থেকে যা বের হয়ে যেতেছে তাহলে নেগেটিভ। এরকমভাবে ডব্লিউটাও পজিটিভ নেগেটিভ, কিন্তু পজিটিভ নেগেটিভটা আসলে কিন্তু ডিরেকশন, যে এটা কি এই যে ডব্লিউটা যেটা আছে, এই ডব্লিউটা কি আসলে এই ভলিউম কমতেছে, যদি ভলিউম কমে তাহলে নেগেটিভ, আর যদি ভলিউম বাড়ে তাহলে পজিটিভ। বুঝতে পারছি? মানে আমাদের যে ডব্লিউটা কখন নেগেটিভ ধরবো আমরা, যদি নিচের দিকে নামে, পিস্টনটা যদি নিচের দিকে নামে তাহলে নেগেটিভ কাজ, আর পিস্টনটা যদি উপর দিকে উঠে তাহলে পজিটিভ কাজ। তাহলে এই ডব্লিউটা আসলে ডিরেকশন, মানে নিচের দিকে হইলে নেগেটিভ, উপর দিকে হইলে কি পজিটিভ। ঠিক আছে? তার মানে অঙ্কে নেগেটিভ আসলে আমরা নেগেটিভ কিন্তু রাখবো না। আমরা মেকানিক্স এরকম অঙ্ক করছি, দেখো আমরা যদি কোনো বল নেগেটিভ আসছে, নেগেটিভ কিন্তু আমরা রাখি নাই, আমরা পজিটিভ করে দিছি না? ঠিক এখানেও আমরা যদি নেগেটিভ আসে কোনো অঙ্কে, আমরা পজিটিভ করে দিব। ধরো কোনো একটা অঙ্কে, আমাদের এখানে কোনো একটা অঙ্কে রেজাল্ট আসলো -10 কিলোজুল, আসতে পারে না? তাহলে আমরা -10 কিলোজুল রাখবো না, আমরা কি করব, এটা 10 কিলোজুল করব, 10 কিলোজুল করব। তারপর লিখে দিব কি, তারপর কি লিখে দিব যে কি কম্প্রেশনে কৃত কাজ, মানে মানে ভলিউমটা কমছে এই জন্য কৃত কাজ, ভলিউম কমছে, ভলিউম কমছে, মানে এখানে আমি লিখে দিব এখানে ব্র্যাকেটে যে আমাদের যে কাজটা হয়েছে এটা হয়েছে নেগেটিভ কাজ, নেগেটিভ মানে হচ্ছে ভলিউম কমছে এই জন্য কাজটা নেগেটিভ। আর যদি কোনো অঙ্কে রেজাল্ট যদি পজিটিভ আসে, মনে করো পজিটিভ 10 কিলোজুল আসছে, তার মানে এইটার মধ্যে আমার লেখার দরকার নাই, পজিটিভ থাকলে লেখার দরকার নাই, কিন্তু আমরা তারপরে লিখতে পারি, এটা লিখতে পারি এরকম যে ভলিউম বৃদ্ধি পাইছে, তো এই কাজটা হচ্ছে ভলিউম বৃদ্ধির জন্য। ঠিক আছে? আচ্ছা, আমাদের এই জিনিসটা ডিটেলস বুঝতে হবে অঙ্কের ক্ষেত্রে, যে এই জিনিসটা ডিটেলস বুঝতে হবে, কিন্তু আমরা এই পজিটিভ নেগেটিভটা অ্যাভয়েড করতে পারি যদি সূত্রটারে আমরা আলাদাভাবে মুখস্থ রাখি, যে প্রসারণ হইলে কাজ কত, সংকোচন হইলে কাজ কত। তার মানে ভলিউমটা যদি কমে, মানে পিস্টনটা যদি নিচে দিকে নামে তাহলে কাজ কত হবে আরেকটা সূত্র, আর ভলিউম বাড়লে ওই কাজের সূত্র আরেকটা। ভলিউম যদি বাড়ে কাজের সূত্র হবে একটা, ভলিউম যদি কমে কাজের সূত্র হবে একটা। তোমরা কি আলাদা আলাদা মুখস্থ রাখতে চাও নাকি আলাদা বুঝতে চাও? তাহলে আমি আপাতত আলাদা আলাদা সূত্রগুলো লিখতেছি। ঠিক আছে? তারপর তোমাকে অঙ্কে যে ডিটেলস বুঝতে হবে যে আসলে পজিটিভ নেগেটিভটা কেন হচ্ছে, তাই না? এখন ডব্লিউ সূত্রটা আমি লিখি। ডব্লিউ সূত্র তাহলে কয়টা হবে? দুইটা। ডব্লিউ সূত্র হবে দুইটা, একটা হচ্ছে ভলিউম কমার জন্য সূত্র, আর একটা হচ্ছে ভলিউম বাড়ার জন্য সূত্র। তাহলে আমি লিখি, দেখো ডব্লিউ ইজ ইকাল টু P1 V1 মাইনাস P2, এটা মুখস্থ করতে হবে, P2 নিচে গামা -1, ডব্লিউ ইজ ইকাল টু P1 V1 মাইনাস P2 V2, এটা হচ্ছে সম্প্রসারণের কারণে, সম্প্রসারণে মানে ভলিউম বাড়ছে,
সম্প্রসারণে কৃত কাজ। ঠিক আছে, আরেকটা হয়েছে এইটা ডব্লিউ ইজ ইকাল টু P2 V2 মাইনাস P1 V1 আর নিচে গামা মাইনাস 1। এটা হচ্ছে সংকোচনে কৃত কাজ, সংকোচনে কৃত কাজ। আচ্ছা, তোমার কাছে মনে হচ্ছে না সূত্রটা একটু উল্টা লিখছি? এখানে V1 তো বড়, V1 তো ছোট, তাই না? সম্প্রসারণ হয়েছে, তার মানে আগে যে ভলিউম ছিল এখন ভলিউম নাই, তাহলে V1 তো ছোট, তাহলে আমরা ছোটটা আগে লিখলাম কেন? V2টা তো এটা উল্টাপাল্টা হয়ে গেছে না? আসলে উল্টাপাল্টা হয় নাই, কারণ V1 এর সাথে P1 গুণ দিছে, তাহলে এটা বড় হয়ে গেছে, P1 বড়, তাহলে P1 এর সাথে V1 গুণ হয়, এটা বড় হয়ে গেছে। ঠিক আছে, তার মানে উল্টা না, এটা ঠিকই লিখছি আমি, P1 V1 মাইনাস P2 V2, এটা সম্প্রসারণের কাজ আর সংকোচনের জন্য কাজ। এটা তুমি এই দুইটা সূত্র মুখস্থ করলে তোমার সুবিধাটা কি, যে তোমার কোনো অঙ্কে রেজাল্ট নেগেটিভ আসবে না। কারণ অঙ্কে যদি রেজাল্ট নেগেটিভ আসে তখন একটা টেনশনের মধ্যে পড়ে সবাই, যে নেগেটিভ আসলে আমি কি করব, অঙ্কের রেজাল্ট নেগেটিভ আসছে তাহলে আমি কি করব। আসলে নেগেটিভ আসবে না, তুমি যদি এই সূত্রতে ফলো করে অঙ্ক করো তাহলে তোমার নেগেটিভ আসবে না। ঠিক আছে, আর আমরা আসলে এই সূত্র ফলো করেও করবো না, আসলে আমরা এই সূত্র করবো না অঙ্ক, কারণ আমাদের অঙ্ক তো প্রসেস থেকে কোনো অঙ্ক আসবে না। সুতরাং এটা নিয়ে টেনশনের এত কিছুই নাই, যে নেগেটিভ না পজিটিভ, এটা টেনশনের কিছু আছে? কিছুই নাই। আচ্ছা, এই দুইটা সূত্র হয়ে গেল তো, দুইটার জন্য, সম্প্রসারণের জন্য একটা সূত্র, সংকোচনের জন্য একটা সূত্র। আচ্ছা, এখন একটা জিনিস বলো তো দেখি, এই যে এইটা, না দাঁড়াও, অন্য একটা জিনিস বুঝে আসি। ধরো একটা ছোট্ট একটা রুমের ভিতরে তোমরা আছো, তুমি এই ছোট্ট রুমের মধ্যে আছো, একদম ছোট রুম, তাহলে এখানে তোমার গরম বেশি লাগবে না? গরম বেশি লাগবে, মানে এখানে টেম্পারেচার বেশি, এখানকার টেম্পারেচারটা বেশি। কিন্তু রুমটা যদি বড় করে দিই, আমি দেয়ালগুলো সরাই দিই, এখান থেকে দেয়াল সরাই দিলাম, এদিকে দেয়াল সরাই দিলাম, তাহলে টেম্পারেচার কি হয়ে যাবে বলো দেখি? ভিতরে টেম্পারেচার কমে যাবে, ঠান্ডা হয়ে যাবে না ঘরটা? মানে কোনো ছোট জায়গায় যদি প্রসারণ করো তাহলে টেম্পারেচার কমবে, আর যদি সংকোচন করো, মানে এটা যদি কমায় নিয়ে আসো, জায়গাটারে কমায় নিয়ে আসো, তাহলে টেম্পারেচার বাড়বে। মনে রাখতে পারবা? এটা কিন্তু সব ক্ষেত্রে না, অ্যাডিবেটিকের ক্ষেত্রে, মানে বিভিন্ন ফ্যাক্টর নির্ভর করে, আমি শুধু বললেই হবে না টেম্পারেচার কমবে টেম্পারেচার বাড়বে। মোটামুটি আমরা ধরে নিতে পারি সংকোচন হইলে, মানে যদি কোনো কিছু ছোট করে নিয়ে আসি তাহলে টেম্পারেচার বাড়বে, আর যদি আমি এটারে বড় করি, এই ঘরের দেয়ালটাকে বড় করি, এদিকে জায়গাটা যদি বড় করি, টেম্পারেচার কমবে। ঠিক আছে, মনে রাখতে পারবো এটা? যদি কোনো কিছুটা আমি কম্প্রেসড করি, মানে সংকুচিত করে নিয়ে আসি, তাহলে কি হবে? টেম্পারেচার বাড়বে, আর সম্প্রসারণ করলে টেম্পারেচার কমবে, তাই না? আচ্ছা, এখানে এই সূত্রটা একটু চেঞ্জ করে লিখতে পারবো না? আমি এটা লিখি নাই এখনো। এই যে P1 B1 এর বদলে লিখতে পারি আমরা কি, এম আর T1 আর মাইনাস এম আর কত T2, আর নিচে গামা মাইনাস 1, নিচে হয়েছে গামা মাইনাস 1, গামা মাইনাস 1। এর পরের লাইনে লেখা যায় এটা রে, দেখো পরের লেখা যায়, নিচে গামা মাইনাস 1 লিখে দিলাম, আর এখানে এম আর কমন নিলাম, তো T1 মাইনাস T2, এইটা একটা সূত্র। মানে আমি এই সূত্র দিয়ে অঙ্ক করতে পারি, এই সূত্র দিয়ে অঙ্ক করতে পারি। ঠিক অন্যভাবে এটারও চেঞ্জ করা যায়, P2 V2 লিখলাম আমরা এম আর T2 মাইনাস এম আর T1 আর নিচে গামা মাইনাস 1, আর এটার আমি যদি কমন নেই, এম আর যদি কমন নেই, তাহলে T2 মাইনাস T1 নিচে গামা মাইনাস 1। তাহলে এইটা দিয়ে লিখতে পারো অঙ্ক, এইটা দিয়েও করতে পারো। এখন যে সূত্রটা তৈরি করছি, এই যে দেখো, এই সূত্রটা যে ফরম্যাট দাঁড় করাইছি, এই ফরম্যাট দেখলে তুমি বুঝতে পারবা সম্প্রসারণ হচ্ছে, কারণ সম্প্রসারণ হলে টেম্পারেচার কমবে তো। মানে দ্বিতীয় অবস্থায় স্টেট 1 থেকে যখন স্টেট 2 তে যাবে, স্টেট 1 থেকে যখন স্টেট 2 তে যাবে, এখান থেকে যখন এখানে যাবে, এখানকার টেম্পারেচার T1 হলে এখানকার টেম্পারেচার হবে T2। যদি সম্প্রসারণ হয়, সম্প্রসারণ যদি হয় তাহলে T1 বড় আর T2 ছোট, কারণ সম্প্রসারণ হলে টেম্পারেচার কমবে তো, তাই না? যদি সম্প্রসারণ হয়, T1 বড় T2 ছোট। দেখো সম্প্রসারণ লিখছি না আমরা, এই যে T1 বড়, সম্প্রসারণে T1 বড়। আর যদি সংকোচন হয়, সংকোচন হলে কিন্তু কি হবে?
এখান থেকে স্টেট 1 থেকে যখন স্টেট 2-তে যাবে, যখন সংকোচন হবে তখন কিন্তু এই টেম্পারেচারটা বড় হবে। দেখো এই যে এই টেম্পারেচারটা বড় লিখছি, বুঝাইতে পারছি? অ্যাডিয়াবেটিকের দুইটা কাজের সূত্র আমরা লিখলাম। অ্যাডিয়াবেটিকের আরও সূত্র আছে যেগুলো মুখস্থ করতে হবে, বোঝার কিছুই নাই। মুখস্থ সূত্রগুলো আমি লিখে দিচ্ছি শুধু। দেখো একটা সূত্র আছে টেম্পারেচার এবং ভলিউমের সূত্র, টেম্পারেচার এবং ভলিউমের সূত্র, এটা মুখস্থ করতে হবে, এটা সূত্র প্রমাণ করাবো না। এর সূত্র হচ্ছে T1 বা T2 ইজ ইকাল টু V2 বা V1 উপরে গামা মাইনাস 1। এটা একটা সূত্র, এটা মুখস্থ করবা। আর একটা সূত্র আছে টেম্পারেচার এবং প্রেসারের, এটা হচ্ছে T1 বা T2, এটা ইজ ইকাল টু, এটা হবে P1 বা P2, P1 বা P2 উপরে গামা মাইনাস 1 বা গামা। মনে রাখতে পারবা এই সূত্রটা? এটা হচ্ছে তোমার এই, তাহলে কয়টা সূত্র হইলো? কাজের সূত্র হয়েছে একটা, আর এই যে টেম্পারেচার ভলিউমের জন্য সূত্র একটা, টেম্পারেচার প্রেসারের জন্য সূত্র একটা। তা ক্লাসটা লম্বা হয়ে যেতেছে, আমি তাড়াহুড়ো করতেছি এই কারণে, কারণ সূত্রগুলো তো মুখস্থ করতে হবে, এগুলো বলার কিছুই নাই। মানে টেম্পারেচার এই যে T1 ভাগ T2 ইজ ইকাল টু V2 ভাগ V1 উপরে গামা মাইনাস 1, আর T1 ভাগ T2 ইজ ইকাল টু P1 ভাগ P2 উপরে গামা মাইনাস 1 ভাগ গামা। ঠিক আছে, আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেস শেষ। এখন আসে পলিট্রপিক প্রসেসের, পলিট্রপিক প্রসেস, পলিট্রপিক প্রসেস। এই পলিট্রপিক প্রসেসে আর অ্যাডিয়াবেটিক প্রসেসের সূত্র একই। যেমন ধরো পলিট্রপিক প্রসেসের জন্য সূত্র হবে একটা, আমি লিখতেছি দেখো, W ইজ ইকাল টু P1 V1 মাইনাস P2 V2। দরকার নাই, এটা আসবে না অঙ্ক এখান থেকে। এখানে P1 V1 মাইনাস P2 V2 লেখছে না, এখানে গামা মাইনাস 1 এর জায়গায় লেখো N মাইনাস 1, এটা পলিট্রপিক হয়ে গেছে। ঠিক আছে, আবার এই যে সূত্রটা ধরো, এই যে T1 ভাগ T2, এই যে আমি লিখতেছি দেখো, T1 ভাগ T2 ইজ ইকাল টু V2 ভাগ V1 উপরে গামা মাইনাস 1 না, ওখানে লেখো N মাইনাস 1, তাহলে পলিট্রপিক হয়ে গেছে। যেমন এই সূত্রটা লেখো, T1 ভাগ T2 ইজ ইকাল টু P1 ভাগ P2 নিচে N মাইনাস 1 ভাগ N। মানে এই অ্যাডিয়াবেটিক যে সূত্রগুলো তুমি পড়তেছো, ওই সূত্রের ভিতরে যেখানে যেখানে গামা আছে, ওই গামার জায়গায় শুধু N বসাই দাও, তাহলে আমাদের পলিট্রপিক সূত্র হয়ে যাবে। কিন্তু অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে কিন্তু এরকম ছিল, H ইজ ইকাল টু ডেল ই প্লাস কত W। এই এইচটা কিন্তু জিরো ছিল অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে, কিন্তু পলিট্রপিক কিন্তু জিরো হবে না। পলিট্রপিকে কিন্তু এইচ এর মানটা জিরো হবে না। পলিট্রপিকে এইচ এর মানটা বের করার একটা সূত্র আছে, একটা সূত্রের সাথে বেশি পলিট্রপিকের ক্ষেত্রে। এইচ ইজ ইকাল টু, লিখে ফেলো এটা এরকম, গামা মাইনাস N বা গামা মাইনাস 1, আর এটা হবে এই যে তোমার MR দিয়ে লিখবো না P1 V1 দিয়ে লিখবো? আচ্ছা MR দিয়ে লিখি, MR T2 মাইনাস T1, T2 মাইনাস T1 আর নিচে N মাইনাস 1। মানে এইটার সূত্রটার মেইন সূত্রটা ছিল এরকম, এই H ইজ ইকাল টু এই যে এরকম গামা মাইনাস N গামা মাইনাস 1 ইন্টু W, এইটা। W সূত্র এখানে কি হবে, MR T2 মাইনাস T1 হতে পারে, P1 V1 মাইনাস P2 V2 মানে N মাইনাস 1 হতে পারে। তাহলে মেইন সূত্র হয়েছে এইটা। তাহলে আমাদের সূত্রগুলো, আমি প্রসেসের সূত্রগুলো একটু দ্রুত দেখাই দিলাম। ঠিক আছে, কারণ যেহেতু প্রসেস থেকে অঙ্ক আসবে না, প্রসেসটা শুধু বুঝতে হবে। বিশেষ করে অ্যাডিয়াবেটিক প্রসেসের সূত্রগুলো, এগুলো তোমার কি করতে হবে, আয়ত্তের ভিতরে নিয়ে আসতে হবে। পলিট্রপিক বাদ। তাহলে আমরা প্রসেসের সূত্রগুলো আয়ত্ত করছি, এখন আমরা অঙ্ক শুরু করব আগামী ক্লাস থেকে। আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।